আমি শেখ মোহাম্মদ জালালউদ্দিন, LMAF বা সংক্ষেপে পল্লী চিকিৎসক বলা হয়। আমি আজকে আপনাদের সাথে কিডনি রোগ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, বাংলাদেশে, শুধু বাংলাদেশে সারা বিশ্বে কিডনি রোগ খুব ব্যাপক হারে দেখা দিচ্ছে। সেগুলোর কারণ এবং কিডনি রোগ হলে কীভাবে ম্যানেজমেন্ট করবেন বা ট্রিটমেন্ট করবেন সেই সম্পর্কে একটু ধারণা দিব। প্রথমত বলা যাক আসলে কিডনি রোগ কত ধরনের আছে। কিডনি রোগ প্রথমত 3 ধরনের। একটি হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ বা হঠাৎ করে তীব্র আকারে রোগ হয়ে যায়। আরেকটি হলো কিডনির প্রদাহ বা নেফ্রাইটিস, কিডনি নেফ্রাইটিস ডিজিজ, অনেকে আইজি নেফ্রাইটিস বলা হয়। আরেকটি হলো সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়াও আরেকটি কিডনি রোগের আরেকটি কারণ দেখা যাচ্ছে, সেটা বলা হচ্ছে কিডনি ডিজিজ অফ আননোন অরিজিন, অর্থাৎ বোঝা যাচ্ছে না কেন হচ্ছে কিডনি রোগ। তো প্রথমেই অ্যাকিউট কিডনি ডিজিজ সম্বন্ধে একটু বলি। সেটা হঠাৎ করেই হয়, যেমন ডায়রিয়ার কারণে হতে পারে, কোনো ওষুধের কারণ হতে পারে, যেমন ব্যথার ওষুধের কারণে, পানি শূন্যতার কারণে, অন্য কোনো ডিজিজের কারণে, সেটা দীর্ঘমেয়াদী জ্বর হতে পারে। এই ধরনের কারণে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যায়। তখন যথাসময়ে চিকিৎসকের কাছে গেলে এটা কিন্তু আবার পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। এই জন্য যদি কারো হঠাৎ করে হাত পা ফুলে গেছে বা কিডনি রোগের লক্ষণ যেগুলো আছে, যেমন হাত পা ফুলে যাওয়া, মুখে অরুচি, বমি বমি ভাব, রক্ত কমে যাওয়া, এগুলো হলেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, বিশেষ করে কিডনি বিশেষজ্ঞদের কাছে। আর আরেকটা রোগ যেটা হচ্ছে কিডনির প্রদাহ, সেটা মূলত ইনফেকশন ডিজিজ। অনেকের প্রস্রাবের ইনফেকশন থেকে ওই ডিজিজটা হতে পারে। আবার ওখানেও কোনো কারণে জীবাণু গিয়ে কিডনি নিজের রোগ, সেটা আসলে নেফ্রাইটিস কিডনির নিজের রোগ। আর আরেকটা ডিজিজ আছে, সেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি, সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, বা বাংলা যেটা বলে দীর্ঘমেয়াদী কিডনি অসুখ। এটা আসলে কিডনির নিজের কোনো কারণে হয় না, নিজের রোগের কারণে হয় না। এটা শরীরের অন্য রোগের কারণে এর প্রভাব পড়ে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে এই সিকেডিটা হয়। এবং এটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে কিডনিকে নষ্ট দিকে নিয়ে যায়, বা কিডনির যে স্টেজগুলো আছে, 5টি স্টেজ, শেষ স্টেজের দিকে নিয়ে যায় যদি প্রথম থেকে চিকিৎসা না করা হয়। আর যদি প্রথম থেকে চিকিৎসা করা হয় তাহলে এটাকে অনেকটাই থামিয়ে রাখা যায়, দীর্ঘমেয়াদী করা যায় আর কি। অনেক দিন বেঁচে থাকা যায় সিকেডি নিয়ে। দেখা যাচ্ছে যে হয়তো কিডনির কারণে ফেল হয়ে সে মারা যায়নি, সে অন্য কোনো কারণে মারা গেছে বা বৃদ্ধ হয়ে মারা গেছে, এতদিন মতো এটা ধরে রাখা যায়। তবে এটা যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে না পারে, এটা যেহেতু সিকেডি একবার হয়ে গেলে সেটা পুরোপুরি আর কখনোই আগের জায়গায় যায় না। তো চিকিৎসার মেন উদ্দেশ্য হচ্ছে ওই একই জায়গা থেকে যেন দ্রুত গতিতে কিডনিটা নষ্ট না হয়। সেটার অনেকগুলো কৌশল আছে সেটাকে ধরে রাখা। আমি মনে করছি যে নিয়মিতভাবে এই কিডনি রোগের উপর আমি ভিডিও করব, যেহেতু আমার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা হয়েছে। কারণ হলো যে আমার বংশের বা আমার ক্লোজ সম্পর্কে অনেকেরই কিডনি ডিজিজ হয়ে গেছে, অনেকেই মারা গেছে। আবার যে সত্যি কথা বলি, আমার নিজেরও সিকেডি আছে। তো সেই কারণে এটার উপর আমি ব্যাপক পড়ালেখা করেছি, দেশি বিদেশি অনেক জার্নাল, তারপরে অনেক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি, সেটা দেশে এবং বিদেশে, বিশেষ করে ইন্ডিয়ার
তাদের কাছ থেকে যে জ্ঞান আমি পেয়েছি এবং নিজে বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে যেটা জেনেছি, বিভিন্ন কনফারেন্স দেখে দেখে শুনে শুনে যেটা আমি শুনেছি, যেমন একটা সংস্থা আছে কেডিগো, আপনার নাম শুনে থাকতে পারবেন। সেটা হলো আমেরিকাতে কিডনি ডিজিজ ইমপ্রুভমেন্ট গ্লোবাল আউটকামস, কেডিগো। এটা কিডনির উপর ব্যাপক গবেষণা করে, তাদের গবেষণার ফলাফল 2-1 বছর পর পরই প্রকাশ করে। সেটাও আমি পড়ি আর কি, সেটা জার্নালে প্রকাশ হয়, সেটা আমি পড়ি। তো যেহেতু আমি পেশায় একজন লাইব্রেরিয়ান, তো আমার কাছে বিভিন্ন এই ধরনের তথ্যগুলো থাকে, জার্নাল থাকে, অনেক রকম পত্রিকা থাকে, অনলাইন অ্যাক্সেস থাকে। তো অতএব আমি সেটা দেখে দেখে পড়ে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। তাছাড়া আমার শুরুতে বলছি LMA একটা ডিগ্রি মেডিকেল কোর্স নিয়েছে রয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার উপর মেডিকেল কোর্স রয়েছে। এটা আমার আগ্রহ থেকে আমি করেছি, আমার চিকিৎসা পেশার প্রতি দুর্বলতা আছে, সেই জন্য আমি করেছি। এবং আমি অনেকেরই চিকিৎসা দিয়েও থাকি, আমার পরিবারের বন্ধুবান্ধব এবং আমার কলিগদের। তো সেজন্য আমি ব্যাপারগুলো ধরতে পারি, বুঝতে পারি বেশি। কারণ LMA ডিগ্রির মধ্যে বেশ মেডিকেলের বেসিক জিনিসগুলো কিন্তু শিখিয়ে দেয়। তারপরে কেউ যদি মনে চায় যে আরও পড়বে, সে পড়তে পারে। আর যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স এবং আমি পরবর্তী পর্যায়ে আপনাদের মাস্টার ডিগ্রিও করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, অতএব আমি ওইসব পড়তে আমার কোনো সমস্যা হয় না। আমি সেটা পরে ব্যাপক জ্ঞান অর্জন করেছি আমি মনে করি। তো এবার আসি, অনেকে হয়তো জানতে চাইবেন যে সিকিডি নিয়ে মূলত আজকে আলোচনা করব। আর এটার 5টা স্টেজ আছে। এটা স্টেজটা বোঝার জন্য একটা টেস্ট আছে, সেরকম EGF-4 একটা টেস্ট। এটা সেই টেস্টের মাধ্যমে কিডনির যে কিডনি রোগ আছে কিনা সেটা বোঝার জন্য সিম্পল একটা টেস্টই যথেষ্ট। সেটা হলো ক্রিয়েটিনাইন, সিরাম ক্রিয়েটিনাইন। এটা দেখলে বোঝা যায় কিডনি রোগটা কতটুকু আছে বা শুরু হচ্ছে কিনা। তারপরে প্রস্রাবে যদি ফেনা হয় বা প্রস্রাবে যদি প্রোটিন লিকেজ হয় বা অ্যালবুমিন যায়, তাহলে বোঝা যাবে যে কিডনি রোগ শুরু হয়েছে বা কিডনি রোগ হতে যাচ্ছে বা কিডনি রোগ আছে। তো যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের স্টেজগুলো 5টা ধাপে ধাপে অগ্রসর হয়। তো সে EGF-4 মূলত ক্রিয়েটিনের উপর ভিত্তি করে এবং বয়স, উচ্চতা, ওজন এগুলোর ভিত্তি করে মাপা হয়। একবার সঠিক হয় একটা কিডনি রোগীর অবস্থাটা কি বোঝার জন্য EGF-4 একটা চমৎকার একটি আইডেন্টিফিকেশন। তো সেই EGF-4গুলো ধরতে মনে করতে পারেন যে একটা কিডনি রোগ ম্যানেজমেন্ট করার জন্য খুবই দরকার পড়ে। ডাক্তারদের জন্য খুব বুঝতে সুবিধা হয়, সবার জন্য বুঝতে সুবিধা হয়। তো EGF-4 যদি জানতে চান স্টেজগুলো, স্টেজ 1 হচ্ছে যদি কারো EGF-4 আসে 90-এর উপরে, বুঝতে হবে তার স্টেজ 1। এবং স্টেজ 1 মোটামুটি এটা একটা নর্মাল বলা হয়। এটা সবারই, বেশিরভাগ মানুষের স্টেজ 1-ই থাকে। খুব কম মানুষ আছে যে স্টেজ 1-এর বাইরে, অর্থাৎ 100-র উপরে EGF-4 থাকলে সেটা নর্মাল বলা যাবে। তো 100-র নিচে যেগুলো আছে, 100 থেকে বা 190 পর্যন্ত, অথবা সংক্ষেপে আমরা যদি বলি 90-এর উপরে হলেই স্টেজ 1। 60 থেকে 89 পর্যন্ত স্টেজ 2, 30 থেকে 59 পর্যন্ত স্টেজ 3, 15 থেকে 29 পর্যন্ত স্টেজ 4, আর 15-এর নিচে স্টেজ 5। এবং এটাই হচ্ছে কিডনির শেষ স্টেজ, এবং এই স্টেজেই শেষ পর্যন্ত ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগে। তো শেষ স্টেজে যাতে পৌঁছানো সহজে না যায়, সেটাই হলো কিডনি চিকিৎসার মূল উদ্দেশ্য। কিডনি চিকিৎসা কিন্তু অ্যাকচুয়ালি কিডনিকে ভালো করে দেওয়ার জন্য অনেক চলে। এটাকে কিডনি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট বলা হয়। কারণ কিডনি রোগ একবার শুরু হলে সেটা পূর্বের জায়গায় যায় না। যদি সিকেডি হয়, তবে অন্য রোগগুলো ভালো হয়, যেমন নেফ্রাইটিস চিরতরে ভালো হয়, অ্যাকুইট কিডনি ডিজিজ যেটা হয় সেটাও ভালো হয়ে যায়।
বা কিডনির কোনো স্পেসিফিক ডিজিজ থাকলে সেটা ভালো করা যায়। যেমন কিডনির যে পাথর থাকে, সেই পাথরটা যদি পাথরের কারণে যদি কিডনি রোগ হয়ে থাকে তাহলে সেটাও ভালো করা যাবে। বা কোনো অবস্ট্রাকলের কারণে মূত্রনালীর কোনো অবস্ট্রাকশনের কারণে কিডনি ডিজিজ, সেটাও যদি সে অপারেশন করা যায় সেটা ভালো হবে। কিন্তু ডায়াবেটিস এবং মূলত উচ্চ রক্তচাপের জন্য ক্রনিক কিডনি ডিজিজ হয়, সেটাকে তো সহজে ভালো করা খুবই কঠিন। কারণ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটোর একটাও চিরতরে ভালো হয় না। এটাকে গুড কন্ট্রোল করা লাগে। গুড কন্ট্রোল করাটা অত্যন্ত কঠিন, অনেক চেষ্টা করেও পারা যায় না। তো যতটুকু করা যায় সেটাই মঙ্গলজনক আর কি। তো এখন বলি যে এটার ম্যানেজমেন্টটা কীভাবে হয়। কিডনি রোগের আমি স্টেজগুলোর কথা বলছি, পরে আমার ছক আকারে সেটা সবার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি, আপনার ভিডিও শেষে দেখতে পারবেন। সমস্ত কিছু আমি যা বলবো সব ওখানে দেওয়া থাকবে, যাতে আপনারা যারা রোগী আছেন তারা সহজে বুঝতে পারেন। মূলত কিডনি রোগীদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। তো যেটা বলতেছিলাম যে কিডনি অসুখ একবার হয়ে গেলে তাহলে প্রথম যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোটিনটা রেস্ট্রিকশন করা লাগে। বাদ দেওয়া না, কিন্তু প্রোটিনটা রেস্ট্রিকশন, এবং সেটা কী পরিমাণ খেতে হবে সেটা ওজন, উচ্চতা বিভিন্ন উপর নির্ভর করে, স্টেজের উপর নির্ভর করে সেটা নির্ধারণ করা হয়। আর কিডনি রোগ হলে শরীরের ভিতরে যে বিভিন্ন রকম মিনারেলস থাকে, বিভিন্ন রকম ভিটামিন থাকে, বিভিন্ন রকম কিছু থাকে, এগুলো ইমব্যালেন্স হয়ে যায়। তো সেগুলোর উপর ভিত্তি করেও খাদ্যগুলো নির্বাচন করা লাগে। বিশেষ করে ইলেকট্রোলাইট যাতে ইমব্যালেন্স না হয় সেদিকে রক্ষা করা লাগে। ইলেকট্রোলাইটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পটাশিয়াম। সেদিকে আমি পরবর্তী কোনো ভিডিওতে এই ব্যাপারে আমি আলোচনা করব। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশন। তো প্রোটিন রেস্ট্রিকশনের কথা ডাক্তাররা প্রায় বলে থাকে, দেখবেন বিশেষজ্ঞরা বলবে যে আপনার 40 গ্রাম প্রোটিন আপনাকে খেতে হবে, 50 গ্রাম প্রোটিন আপনাকে খেতে হবে, 60 গ্রাম প্রোটিন আপনি খেতে হবে, 80 গ্রাম প্রোটিন, এক একজনের এক এক কথা বলে থাকে। কিন্তু এটা নির্ধারণ করাটা কিন্তু কঠিন, এবং ডাক্তার অনেক সময় এটা বুঝিয়ে দেয় না কীভাবে নির্ধারণ করবেন। এখন ধরেন একজনকে যদি বলা হয়, অর্থাৎ কারো যদি ওজন থাকে 80 কেজি, অর্থাৎ কারো যদি ওজন থাকে 80 কেজি, তখন 0.8 দিয়ে পূরণ দিলে সেটা 64, তার জন্য 64 গ্রাম হবে। এইভাবে একটা হিসাব করতে হয়। কারো ওয়েট যদি 70 গ্রাম হয়ে থাকে এবং তাকে যদি 0.8 দিয়ে পূরণ দেন তাহলে 57, তার জন্য 56 গ্রাম বা 60 গ্রাম সে প্রোটিন খাবে। তো এরকম কারো 60 গ্রাম, কারো 50 গ্রাম, কারো 70 গ্রাম, আরও ওয়েট বেশি হলে আরও বেশি হবে। তো এটা কিন্তু নির্ধারণ করা অনেক কঠিন হয়ে পড়ে। তো আমি একটা সাধারণ আইডিয়া দিই যে 100 গ্রাম যদি আপনি কোনো মাংস খান, 100 গ্রাম, তো 100 গ্রামের মাংসের মধ্যে 25 গ্রাম 24 গ্রাম প্রোটিন আছে। তো এরকম খাসির মাংস, মুরগির মাংস, এই সর্বোচ্চ বেশি প্রোটিন মুরগির মাংসে, তো 25, 26, 27 এরকম 100 গ্রামের মধ্যে। তো সেটা আনকুকড অবস্থায় আছে। তো কুকড হইলে তাহলে আপনি মনে করেন যদি আপনি আজকে মাংস খান তাহলে 100 গ্রাম খাইলে আপনার আসতেছে ধরেন 25 গ্রাম। তা আপনার জন্য যদি 50 গ্রাম নির্ধারণ থাকে প্রোটিনটা খাবেন, তাহলে আপনি আর 25 গ্রাম কোথা থেকে পাবেন সেটা আপনি হিসাব করেন। যেমন প্রায় প্রতিটা খাবারে কম বেশি প্রোটিন থাকে, ভাতেও প্রোটিন থাকে কম বেশি, ডিমে থাকে প্রোটিন, দুধে থাকে প্রোটিন, ডালে থাকে প্রোটিন। তো প্রত্যেকটা জায়গা থেকেই মোটামুটি আপনি হিসাব করে নেবেন যে ঠিক আছে, আমি আজকে সারাদিনে 100 গ্রাম মাংস খাবো, এখানে 25 গ্রাম পাইলাম। একটা ডিম খেলাম সকালে, সেখানে 6 গ্রাম পাইলাম। তো এভাবে ধরেন 30 হয়ে গেল। তারপরে ভাতের থেকে পেলাম আরও 10 গ্রাম দুবেলা ভাত খেয়ে। তারপর আপনি দুধ খেলেন হয়তো বা, সেখান থেকে আরও 5 গ্রাম 10 গ্রাম পেলেন। এবার আপনি 40-50 গ্রাম আপনি হিসাব করতে পারবেন। তো এটারও কিন্তু আমি ছক দিয়ে দিচ্ছি। এটা আবার সমস্যা যেটা, যে কোন খাদ্যে কত গ্রাম প্রোটিন আছে এটা বের করা অনেক সময় কঠিন। তো এটা আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি, এটা এই ভিডিও শেষে পাবেন।
যে কোন মাংসে কত গ্রাম প্রোটিন আছে 100 গ্রামের মধ্যে, হিসাবটা 100 গ্রামের মধ্যে 100 গ্রামে কত গ্রাম প্রোটিন, তারপরে কোন ডালের 100 গ্রামে কতটুকু প্রোটিন, ডিমে কতটুকু প্রোটিন, তারপরে বিভিন্ন রকম ডালে কতটুকু, বাদামে কতটুকু প্রোটিন, বিভিন্ন রকম বাদামে কতটুকু প্রোটিন, আপনাদের সুবিধার্থে সেটা সব আমি দিয়ে দিচ্ছি। তো সে যাতে টোটাল আপনার জন্য সেটা সুবিধা হয়। আর সেই সুবিধাটা আপনি অবশ্যই আপনার ওজন থেকে আমি বলে দিলাম 0.8 দিয়ে পূরণ দিলে যা হবে সেটা আপনার জন্য নির্ধারিত। আগে বলা হইতো যে না আরও কম, ওজনের 0.70 বা 0.60, কিন্তু এই গ্লোবাল যেটা কেডিকেও দেখছে যে না ওইটা আসলে একটা মানুষের জন্য কম হয়ে যায়, কারণ প্রোটিন একটা দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাইতেছে যে সে কিডনি ভালো রাখার জন্য সে মালনিউট্রিশনে ভুগে, অন্য রোগে আরও তাড়াতাড়ি মারা যাচ্ছে, তাকে অন্য ইনফেকশন ডিজিজ হচ্ছে। এই প্রোটিন কিন্তু মানুষকে বিভিন্ন রকম ইনফেকশন ডিজিজ থেকে বাঁচায়, তারপরে ক্ষয় পূরণ করে, আপনি নিজেরাই জানেন। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, কিডনির হয়তো ইজিএফআর একটু ঠিকই প্রোটিন না খেলে ঠিকই দ্রুত হ্রাস পাইতো না, এটার কথা ঠিকই, কিন্তু ওই যে ওইসব কারণে কিন্তু অপুষ্টিতে ভুগে কিন্তু সে আরও তাড়াতাড়ি মারা যায়। সেই জন্য কেডিকো সিদ্ধান্ত নিয়েছে যে না, একটা কিডনি রোগে কমপক্ষে তার ওজনের 0.80 গ্রাম হিসাবে খেতে হবে, বা 0.80 বা 0.8 একই কথা, 0.80 হিসাবে তাকে খেতে হবে, তাহলে তার পুষ্টি বজায় থাকবে। তো তো সেই হিসাবে যদি কেউ চলতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। এই ভিডিওটা আমি এই জন্যই বানাইলাম, আপনার দোয়ার বকতে আমি কিন্তু এই হিসাব করে খেয়ে আমার কিন্তু দীর্ঘদিন যাব আমি কিন্তু একই জায়গায় খুব কম, মানে প্রায় কাছাকাছি জায়গায় আমার ক্রিয়েটিনিন রাখতে পেরেছি। আমার 2017 সালে ধরা পড়ার পরেও কিন্তু আমি কঠোরভাবে নিয়ম পালন করে এখনও আমি আপনার দোয়ার বকতে যে জায়গায় ধরা পড়ছে তার আশেপাশেই আছে। মাঝে মাঝে ল্যাবরেটরি টেস্টে একটু স্লাইড বেশি থাকে, সেটা আবার নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণে, আবার কোনো ওষুধের কারণে বাড়ে, আবার সেই ওষুধটা বন্ধ করলে আবার কিন্তু একটু কমে। তো দ্রুত গতিতে কিন্তু কমতে দেয়নি। তো আপনারও ইচ্ছা করলে সেটা কিন্তু মানে সেটা আপনারা খুব কঠোর থাকলে কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত কিডনিটাকে সুস্থ রাখতে পারেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি। আমি যেখানে চাকরি করি, আমার এক কলিগ, সেও ইন্ডিয়াতে চিকিৎসা করতে গিয়েছিল, আমিও গিয়েছিলাম। তো আমি বলে রাখি, তখন আমি জিজ্ঞেস করলাম, উনি আমার সিনিয়র মানুষ, আমি বললাম স্যার আপনার ক্রিয়েটিন কত? উনি বললো যে 1.4 অনলি। তা আমারও কাছাকাছি আর কি। তো আমরা দুজনেই চিকিৎসা করছি ইন্ডিয়াতে, পরে সে আসলো ফেরত, আমিও ফেরত আসছি। তারপরে করোনা হয়ে গেল, সে করলো কি, সে ওই ইন্ডিয়া যেতে পারে না, আর যে ওষুধগুলো লিখে দিয়েছে সেটা কিন্তু সে খায়নি। কিন্তু আমি জানি যে ঔষধ, সেই ওষুধগুলো ইন্ডিয়ার ওষুধ হয়তো কিছু ভালো হতে পারে, কিন্তু সেই প্রত্যেকটা ওষুধ কিন্তু বাংলাদেশেও আছে। তা আমি কিন্তু ওষুধগুলো ঠিকই খাইছি এবং নিয়ম পালন করছি। সে কিন্তু ওষুধ ইন্ডিয়া যাইতেও পারে না, আর সে আনেও নেই, সে খায়ও না। সে কিন্তু দুঃখজনকভাবে 3-4 বছরের মধ্যে সে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে কিন্তু মারা গেছে আর কি। এই 1-2 বছর আগে সে মারা গেছে। উইদিন দ্য 4 ইয়ার্সের মধ্যে তার 1.4 থেকে পুরো ড্যামেজ হয়ে সে কিন্তু মারা গেছে। তো কিডনি রোগে কেউ যদি অবহেলা করে, নিয়মটা মেনে না চলে, তার কিন্তু দ্রুত গতিতে কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। তো সেই জন্য খুব কষ্ট হলেও আমি মনে করি একজন কিডনি রোগীকে কঠোরভাবে সেই নিয়মগুলো পালন করতে হবে। এবং সেটা আজকে আমি প্রোটিনের ওপর আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা করলাম। পরবর্তী পর্যায়ে আরও যে বিষয়গুলো, কীভাবে ডায়াবেটিস কন্ট্রোল করবেন, কীভাবে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করবেন, কীভাবে আপনার মিনারেলসগুলো কন্ট্রোল করবেন, পটাশিয়াম যদি বেশি থাকে তাহলে কী করবেন, বা ক্যালসিয়াম যদি বেশি থাকে তো কী করবেন, কম থাকলে কী করবেন, আমি একের পর এক আপনাদের ভিডিও আমি দিয়ে যাব। যদি আপনার একটা রোগীও যদি এখান থেকে উপকার পায় আমার এই ভিডিও থেকে, আমি খুশি হব, বা আমি নিজেকে বলবো যে না, আমার এই ভিডিওটা করে আমি সার্থক হয়েছি। খোদা হাফেজ। আমি এতক্ষণ প্রোটিন খাওয়ার ওপর যে কথাগুলো বললাম, ধরুন কারো যদি 50 গ্রাম প্রোটিন খেতে হয়, সেটা কিন্তু সারা দিনে সকাল থেকে রাত পর্যন্ত যত খাবেন সেটা যেন 50 গ্রামের উপর বেশি না হয়। যেহেতু বাংলাদেশের মানুষের অ্যাভারেজ ওজন 70 কেজি, তাহলে তার জন্য একজন ব্যক্তির জন্য 50 কেজির এই সবচেয়ে শ্রেয়।
এই কথা মনে রাখবেন। কেউ যাবার ভুলে কিন্তু এক বেলাতেই 50 গ্রাম প্রোটিন খেয়ে ফেলবেন না, সারাদিনে 50 গ্রাম প্রোটিন হিসাব করে খেতে হবে। আমি যেই তালিকায় দিয়েছি দেখেন, সব লেখা আছে কোন খাদ্যে কতটুকু প্রোটিন আছে, সেখান থেকে হিসাবগুলো বের করে আপনারা খেতে পারবেন। ইচ্ছা করলে একদিনে বিভিন্ন রকম আইটেম থেকে খেতে পারবেন। আবার কেউ যদি মনে করেন যে না, আমি শুধু অ্যানিম্যাল প্রোটিন খাবো, তাও খেতে পারবেন। কেউ যদি মনে করেন না ভেজিটেবল প্রোটিন খাবো, সেটাও খেতে পারেন। আবার কেউ যদি বলেন কিছু ভেজিটেবল, কিছু ভেজিটেবল প্রোটিন, কিছু প্লান্ট বেস প্রোটিন, কিছু অ্যানিম্যাল বেস প্রোটিন খাবো, সেটা ভালো। তবে বিজ্ঞানীরা দেখেছেন যে প্রাণীজ প্রোটিন থেকে উদ্ভিজ প্রোটিনটা বেশি স্বাস্থ্যের জন্য উপকারী। তো আমার ধারণা যে মধ্যম পন্থা অবলম্বন করাই ভালো। যে কিছু কিছু উপাদান আছে যেগুলা প্রাণীজ প্রোটিনের মধ্যে বেশি পাওয়া যায়, আবার কিছু কিছু উপাদান আছে যেগুলো আবার উদ্ভিজ প্লান্ট বেস প্রোটিনে বেশি পাওয়া যায়। সেই জন্য দুই দিক থেকেই খাওয়া ভালো হিসাব করে। তবে একটা হিসাব রাখতে হবে, কোনো ক্রমেই যেন সেটা